মায়ের মতো দরদি আর দুনিয়াতে কেউ নাই। এগুলো আমার খরগোশের জন্য দেব, এই জন্য নিয়ে যাচ্ছি। তো আজকে আমি আমার একটা গল্প বলবো, যেটা আমার সাথে হয়ে গেছে। 2024 সালটা 2024 সালটা আমি বুঝতে পারছি মা ছাড়া দুনিয়াতে আপন বলতে কেউ নাই। কারণ হচ্ছে, আমি একটা গল্প বলতেছি, সেটাই বাস্তব গল্প এবং আমারই গল্প। 2024 সাল, যখন আমি বুঝতাম না আসলে এই যে কথা বলছি না, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম দিই না, মর্ম বুঝি না, ঠিক তেমনি 2024 সালে যে কোনো একটা কারণে আমি মার সাথে রাগারাগি করি এবং মাকে সহ্য করতে পারতাম না। মায়ের সাথে চিৎকার চেঁচামেচি করতাম, মায়ের সাথে বাজেভাবে ব্যবহার করতাম। যখন আমার মা আমাকে বলতো যে আমার মতো মার মতো দরদি আর কেউ হয় না, যে যাই করুক না কেন, যে যাই বলুক না কেন, মার মতো দরদি আর কেউ হয় না। তো একটা পর্যায়ে মায়ের সাথে ঝগড়াঝাটি করে বাড়ি থেকে চলে যায় আমার এক আন্টির বাসায়। বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমি যখন ওখানে চলে গেলাম, মা অনেক কষ্ট পেল। কষ্ট পাওয়ার পরেও আমার সাথে কথা বলে গেছে, হাসি মুখে কথা বলেছে। সে কিছু বললে আমি শুধু রাগারাগি করতাম, চিৎকার চেঁচামেচি করতাম। কেন সে আমার ফোন দেয়, কেন সে আমার বিরক্ত করে। আমার বিরক্ত লাগতো অনেক, কেন যে লাগতো আমি নিজেও জানতাম না। তারপর আমি ওখানে থাকতে শুরু করলাম। আমি সেই আন্টির বাসায় 6 মাস ছিলাম। সেই 6 মাসে আমি যে শিক্ষা পাইয়াছি, এমন শিক্ষা আমি জীবনও পাই নাই। তো একটা কথা মানুষই বলে যে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। 2024 সাল আমি বুঝতে পারলাম মায়ের মর্ম। 2024 সালে বুঝতে পারছি মা না থাকলে কি হবে, কি হতে পারে, মায়ের প্রতি কেমন মায়া হয়, কেমন টান হয়, আমি তখনই বুঝতে পারলাম। কথা আছে না, হাওয়া একটু বদল করলে সবকিছু ক্লিয়ার হয়ে যায়, শুধু সময়ের অপেক্ষা। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে, যে মায়ের সাথে রাগারাগি করে আমি আমার আন্টির বাসায় চলে গেলাম। যাওয়ার পরে সেখানে আমি যে আন্টির বাসায় ছিলাম, সেখানে আমার বাড়িতে খাওয়া পড়ার জন্য কোনো অসুবিধা ছিল না, ঠিক মতো খাইতে পারতাম। মানুষ খাওয়ার জন্য বাড়ি ছাড়ে না, বাড়ি ছাড়ে একটু শান্তির জন্য। কিন্তু আমার যে কি হয়েছিল আমি নিজেও জানি না, যে মাকে আমি দেখতে পারতাম না। এটা হচ্ছে আমার কথা, আমি জানি না কি হয়েছিল। তারপর যখন আন্টির বাসায় চলে গেলাম, সে আন্টির বাসায় যাওয়ার পরে সেখানে ঠিক মতো খাইতে পারি নাই, অথচ তারা তারা ঠিক মতো খাইছে। তারা ঠিক মতো রান্না করেনি, জানি না কেন রান্না করেনি, ঠিক মতো রান্না করেনি। সকালে যদি একটু চা বিস্কুট খাইতাম, আমরা গ্রামের মানুষ, আমাদের চা বিস্কুটে পেট ভরে না। খাবার না খাইলে, অর্থাৎ ভাত না খাইলে আমাদের পেট ভরে না, চা বিস্কুটে আমাদের পেট ভরে না। সকালে যদি 1 কাপ চা খাইতাম বা বিস্কুট খাইতাম বা মুড়ি খাইতাম বা একটা নুডলস খাইতাম, কাপ নুডলস, কতটুকু বা থাকে। সকালে যদি একটু কিছু যদি দানা পেটে পড়তো, তাহলে আর খাবার দাবার সে কখন দেখবো সেটার আশা ভরসা থাকতো না। সকালে যদি কিছু খাইতাম, তাহলে বিকালে যে বা সন্ধ্যার দিকে যে কয়েকটা ভাত খাইতে দিত। ভাতের প্লেট যখন দেখতাম আমার সামনে, চোখ দিয়ে পানি চলে আসতো, কিন্তু সে কান্নাটাকে লুকায় ফেলাইতাম, কিছু কইতাম না। খিদায় পেটের ভিতর চোচো করতো, মনে হইতো যেন পেটের ভিতর সবকিছু হজম হয়ে যাচ্ছে। অনেক কষ্ট হইতো, বমি আসতো, শরীর কাঁপতো, তবুও কিছু কইতাম না, কারণ আমি আছি পরের বাসায়। তো যখন খাইতে বসতাম, তখন মার কথা খুব মনে পড়তো। সে খাওয়ার সময়, যখন দুপুর টাইম হতো, যখন সকাল হইতো, যখন রাত হইতো, তখন মনে পড়তো সে মায়ের কথা। যে আমি যখন বাড়িতে ছিলাম, না খাইলে মা বারবার আসতো, কিরে খাবি না, খাইতে আয়। গলা দিয়ে তখন ভাত নামতো না, হাত দিয়ে ভাত উঠতো না। ওই যে বললাম না, সকালে যদি একটু কিছু দানা যদি পেটে পড়তো, আর খাবার দেখতাম না, আর দেখতাম
সেই সন্ধ্যাবেলা, যে সন্ধ্যাবেলা যদি খাইতাম তাহলে রাতের খাবার আর জুটতো না। আমি জানি না কেন তারা এমন করছে, হয়তো আমার জন্য এমন করছে, আমি জানি না। তারপর তাদের যদি খিদা লাগতো, তার মায়ের কাছ থেকে যে তারা খেয়ে আসতো, অর্থাৎ পাশের বাড়ি, তার মার কাছ থেকে যে খাবার খেয়ে আসতো, পেট ভরে খাবার খেয়ে আসতো, যে আমি এক জায়গায় যাচ্ছি বা দোকানে যাচ্ছি বা পাশের বাসায় যাচ্ছি, এসব বলে তারা খেয়ে আসতো। আর আমি খিদায় ছটফট করতাম, কিছু বলতে পারতাম না। আমি অনেক চিকন হয়ে গেলাম, মানসিক ভাবে ভেঙে পড়তে লাগলাম, আর মাকে খুব মিস করতে লাগলাম। তখন থেকে বুঝতে পারলাম এই দুনিয়াতে মা ছাড়া আপন বলতে কেউ নেই। মা যাই বলুক না কেন আবার বুকে টেনে নেয়। যতই আমরা অন্যায় করি না কেন, মায়ের সন্তান যতই অন্যায় করুক না কেন, যাই কিছু করুক না কেন, ঝগড়া করে, পিটায়, মারধর করে, তারপর কিন্তু মা দূরে সরে যায় না, তার সন্তানকে ঠিকই আবার বুকে টেনে নেয়। তো আমি 2024 সালে বুঝতে পারলাম মায়ের মর্ম কি, মা না থাকলে কতটা কষ্ট হয়। তখন আমি বুঝতে পারলাম যে আসলে দুনিয়াতে মা ছাড়া দরদি আর কেউ নাই। যতই তুমি যাকে ভালোবাসো না কেন, সে ভালোবাসার মানুষটা তার স্বার্থ ফুরায় গেলে বা তার স্বার্থে যদি আঘাত লাগে, তোমার লাথি মেরে ফালাই দেবে। তোমার বিপদে ফালাইতে একটু তার দ্বিধাবোধ হবে না, একটু সময় লাগবে না সে তোমার বিপদে ফালাইতে। তুমি যাকে অন্ধের মতো ভালোবাসবা সেই তোমাকে বিপদে ফালাবে বেশি, সেই তোমাকে অন্ধ করে হাতে লাঠি ধরাই দিয়ে যাবে। কিন্তু মা পারে না তার সন্তানকে ফালাইতে, যাই করুক না কেন, সন্তান যত অন্যায় করুক না কেন। তারপর আস্তে আস্তে মাকে অনেক মিস করতে লাগলাম, অনেক খারাপ লাগতো আমার, মাকে অনেক মিস করতাম। এরপর একটা পর্যায়ে মার কথা মনে পড়লে আমার দু চোখ দিয়ে পানি আসতো, যে আমি মার সাথে কি করলাম। আমি যদি বাড়ি না ছাড়া হইতাম, মাকে ছাড়িয়ে যদি না যেতাম, তখন বুঝতাম না যে মায়ের মর্ম কত। আসলে তারপর থেকে মায়ের অভাবটা বুঝতে পারছি, যে মা যদি না থাকে দুনিয়াতে আর কিছু থাকবে না। এই দুনিয়াতে একমাত্র মা ছাড়া দরদি আর কেউ নাই। যেই তোমার যত ভালোবাসুক না কেন, উপরে উপরে তোমার ভালোবাসা দেখাবে, কিন্তু যখন স্বার্থে আঘাত লাগবে তখন তোমার লাথি মেরে ফেলাই দিয়ে যাবে। এই দুনিয়াটা এমনই, মা ছাড়া, একমাত্র মা ছাড়া আর কোনো গতি নেই সন্তানের। এখন বুঝতে পারি যে মা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এরপর আসার পরে মায়ের কাছে মাপ চাই যে আমি আর কখনো এমন করবো না, যে রাগারাগি করবো না, রাগারাগি করে কোথাও যাবো না। এখন বুঝতে পারি মায়ের মর্মটা কত। আমি যদি তখন না যাইতাম, তখন তাহলে আমি কখনো বুঝতে পারতাম না যে মা না থাকলে কতটা কষ্ট হয় আমার। আর খাবারের টাইমে খুব মনে পড়তো যে মা আমার রুমের কাছে বারবার আসতো, যে খাবি না, খাইতে আয়, কত বেলা হয়ে গেছে, খাবি না, কখন খাবি। আমি ঝাড়ি মারতাম, ঝাড়ি মাইরে মারে কইতাম যে পরে খাওনি, ঝাড়ি মারতাম মার সাথে খারাপ ব্যবহার করতাম। আসলে এগুলো আমার অন্যায় হয়েছে, আমি বুঝতে পারছি যে এগুলো আমার ঠিক হয় নাই। তো মা ছাড়া দরদি আর কেউ নাই এ দুনিয়াতে।